যুদ্ধবিধ্বস্ত নগরীর ধ্বংসস্তূপের ভেতর থেকে যেমন আবার একটি নতুন শহর জেগে ওঠে, নতুন স্বপ্নে, নতুন প্রত্যাশায়, তেমনি আমার নতুন সংসার গোছাতে হচ্ছে সব কিছু তছনছ হয়ে যাওয়ার মধ্যে থেকে। এই সংসার, এই ঘর সব আমাকে গোছাতে হলো আমার ছোট্ট মেয়েটির জন্য। ধ্বংসস্তূপের তলায় পড়ে যাওয়া আমার জীবনে না হয় আর কোনো স্বপ্ন নেই, কিন্তু আমার মেয়ের, ওর সামনে তো এক বিশাল পৃথিবী পড়ে আছে। ওকে তো কোনো বিষণ্ণতায় ডুবে যেতে দেয়া যাবে না। টুসিকে নামি দামি স্কুলে ভর্তি করিয়েছি। অনেক দূর যেতে হবে ওকে। মেয়ে হয়েছে বলে শুধু সংসার আর স্বামীর উপার্জনের মুখাপেক্ষী হলে আজ আমারই মতো অথৈ সাগরে পড়তে হবে। যত কষ্টই হোক, আমার মেয়েকে আমি দিতে চাই নতুন জীবন। প্রথম যখন এই বিশাল শহরটায় আমার মেয়ের হাত ধরে এসেছিলাম, চারপাশটা তখন ছিল অনেক অচেনা, নিষ্ঠুর। খুঁজতে খুঁজতে এক দুঃসম্পর্কে মামার বাসায় উঠে যাই। তারপর বহু কষ্টে জায়গা খুঁজে পাই এই বাসাটা। তারপর এক ট্রেডিং অফিসের ছোট্ট চাকরি, অল্প বেতন, প্রচুর কাজের চাপ। তারপর থেকে এই ঘর, এই সংসার, মেয়ের পড়াশোনা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তবু আমি আমার মেয়েকে বড় স্কুলে পড়িয়ে শক্ত পায়ে দাঁড় করাবো। টুসি কিছুতেই আমার পুনরাবৃত্তি হতে পারে না, কিছুতেই পারে না। একদম রেডি? দাও, এবার চুলটা বেঁধে দাও। আমার গুটুস লক্ষ্মী মেয়েটা তো একলা একলা সব কিছু করতে পারে এখন। দাঁড়াও, আমি একটু বড় হয়ে নেই, তারপর তোমাকে রান্না করে দিব, ঘর গুছিয়ে দিব, তখন তোমার কোনো কষ্ট থাকবে না। কি হলো, দেরি হয়ে যাচ্ছে তো, চুলটা বেঁধে দাও। দিচ্ছি। একদম ঢিলামি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, তাই না? চল। টুসি মামুনি, উফ, কোথায় যে যায় মেয়েটা? খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। আম্মু নিয়ে বসে আছে খাবার, দেখি তো আমার লক্ষ্মী মেয়েটা এসে খেয়ে নাও তো। টুক করে খেয়ে নিল ভাত। এই, এটা কি হলো? এটা কি হলো? তোমার মাখা হেভি, যত খাই তত মুখে লেগে থাকে। দাও, খিদে পেয়েছে। এটা তোমার মেয়ের খাবার। তো মেয়ে করো না তো, ওকে আরেকবার মেখে দাও না। বুড়ো বয়সে
অন্যের হাতে খেতে লজ্জা লাগে না? হুম, একদম না, আরাম লাগে। লজ্জা হবে কেন? বউয়ের হাতে লুকিয়ে লুকিয়ে খাওয়ার মজা তো আলাদা। এটা হচ্ছে এক ধরনের বিউটিফুল ম্যাসোকিজম। চল। আমাদের ক্লাসে পড়ো না তুমি? কি নাম তোমার? টুসি, সান্দিদা হাসিন টুসি। তুমি? সুগন্ধা। তোমার আম্মু কি দেরি করে ঘুম থেকে ওঠে? না তো, আম্মুকে তো অনেক সকালে উঠতে হয়। আম্মু রান্না বান্না করে রেডি হয়, আমাকে গুছিয়ে স্কুলে নিয়ে এসে অফিসে যায়। আম্মু তো চাকরি করে। তাই? কেন, তোমার বাবা? আব্বু নেই, আমরা দুজন। আমাদের বাসায় বুয়াও নেই। তোমাদের বাসায় কাজের বুয়া নেই? তোমাদের গাড়ির ড্রাইভার কি দেরি করে আসে? গাড়ি থাকলে তো ড্রাইভার থাকবে, আম্মু রিক্সায় করে দিয়ে যায়। ও আচ্ছা, তাই বলো। নাজহা, ওর আম্মু দেরি করে ঘুম থেকে ওঠে, তুমি এটা কেন জিজ্ঞাসা করলে? ওর ড্রেস সব সময় কুচকানো থাকে তো আমি ভাবলাম ওর মা মনে হয় আয়রন করার সময় পায় না। আয়রন নষ্ট, আম্মু বলেছে আবার কিনবে। ও তাই। চলো ইফাত, আমরা ক্লাসে যাই। কেন? এখন তো লেজার পিরিয়ড, চলো আমার সাথে খেলবে। না না না, আমরা এখন খেলবো না, চলো ক্লাসে যাই। প্রবাহমান জীবনে লোকসান বলে কিছু নেই। লোকসানটাও মানুষের লাভ, পথ চলার সঞ্চয়। কথাটাও প্রায় বলতো। আরও বলতো, মানুষ জন্ম নেয়, মানুষ মরে যায়, মানুষের দুঃখ আছে, আছে বঞ্চনা, হাহাকার, তবু জীবন কিন্তু কোথাও থেমে থাকে না। এই যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজে যায়, আবার ঘরে ফেরে, কোনো কিছুর জন্য ভারাক্রান্ত হয়ে থাকলে ওরা কিরকম অবিরাম চলাচল করতে পারত? এমনি কত কথা, কতবার, কতভাবে সে আমাকে বুঝিয়েছে। আচ্ছা, সে কি তাহলে বুঝতে পেরেছিল আমার জীবনে একদিন সে আর থাকবে না, আমাকে একাই পথ চলতে হবে? বেল্টটা লাগিয়ে নাও। জুতার বেল্টটা নষ্ট হয়ে গেছে। তাহলে অন্য জুতা পরে আসবা। তো অন্য জুতা নেই, আম্মু বলেছে সামনের মাসে নতুন জুতা কিনে দেবে। চলো হাত মুখ ধুয়ে খিদে পেয়েছে? আম্মু, তুমি আমাকে বকো না। কেন মা? আমি না আমার ক্লাসের একটা মেয়ের কাছে মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথা বলেছো? কি বলেছো? বলেছি, ও জিজ্ঞেস করছিল আমার ডান পায়ের জুতার বেল্টে এরকম কেন, তাই বলেছি আম্মু বেতন পেলেই নতুন জুতা কিনে দেবে। তুমি কি রাগ করেছো? আমি রাগ করিনি মা, সত্যি তো বলেছো। আমি বেতন পেলে তো তোমাকে নতুন জুতো কিনেই দেবো। থ্যাংক ইউ ম্যাম, তাইলে ওরা আমার জুতা নিয়ে আর হাসাহাসি করবে না। কি মেয়েকে ঘুম পাড়িয়ে এলে?
এত রাত্রে আবার এই সমস্ত অফিসের ফাইলপত্র নিয়ে বসেছো? এত কাজ করে হবেটা কি? হ্যাঁ, আরো আরো প্রমোশন, আরো আরো টাকা। আচ্ছা তুমি রাগ করছো কেন? এখন শুতে আসবে, বিশ্বাস করো। আর জাস্ট দুটো প্রেসার জাস্ট চোখ বলে চলে যাবে। তুমি যাও, শুতে যাও। আচ্ছা, তুমি কি আমাদেরকে নিয়ে হ্যাপি না? না, ঠিক বুঝি না আজকের যুগে মানুষের কাছে কেন তার ক্যারিয়ারটা এত ইম্পর্ট্যান্ট। মানুষ এত অস্থির হয়ে কিসের পিছনে ছুটছে সারাক্ষণ, গড নোজ। সবার কথা জানি না, তবে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার বউ আর আমার মেয়ে। তাহলে আমাদেরকে ফেলে এত কাজ করো কেন? আচ্ছা তুমি ব্যাপারটাকে এভাবে ভাবো যে তোমার হাজব্যান্ডের তো অত বড় ব্যাংক ব্যালেন্স নেই, হ্যান্ড টু মাউথ। যা আর্ন করি সবই তো খরচ করে ফেলি। আমাদের একটু গোছানো দরকার না? তুমি এক কাজ করো না, তুমি পড়াশোনাটা শুরু করো, অ্যাটলিস্ট মাস্টার্সটা তো কমপ্লিট করা দরকার। আচ্ছা, আমি তো চাকরি বাকরি করবো না, তাহলে শুধু শুধু সব ডিগ্রি ফিগ্রি নিয়ে কী হবে? কিন্তু ধরো হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়? শোনো, একদম অলক্ষণে কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি, বলবো না। তুমি বলতে পৃথিবীর সব কিছুরই একটা নিজস্ব মূল্য আছে। এভরিথিং হ্যাজ ইটস ওন প্রাইস। কথাটা কি ঠিক? এই যে আমি দিনের নিরন্তর শ্রম আর রাতের নির্ঘুম প্রহর কাটিয়ে এগিয়ে চলেছি, এর কি মূল্য? এখন আমায় শক্তি দেবে কে, বুদ্ধি দেবে কে? আমার মেয়েকে বড় স্কুলে দিয়ে ভালো করেছি তো, ও সত্যি সত্যি মানুষ হবে তো? নাকি প্রায় অচেনা বন্ধুদের সঙ্গে থেকে ওর কষ্ট আরো বাড়বে? কি জানি। আজও তোমার মুড যায়নি? কাল সত্যি অনেক মজা হয়েছিল। আমার বাবা যখন আমাকে নিতে আসে, আমি আমার বাবাকে সব বলেছি। হ্যাঁ, আমিও আমার আম্মুকে বলেছি। ইফাতের বার্থডে কেকটা খুব সুন্দর ছিল, খেতেও মজা ছিল, তাই না? হ্যাঁ, অনেক টেস্ট। ইফাত, কাল বুঝি তোমার বাসায় পার্টি ছিল? হ্যাঁ, বার্থডে পার্টি। আচ্ছা, তোমার বার্থডে কবে? মনে হয় আগামী মাসে। আম্মুকে জিজ্ঞেস করে বলবো। জানো, আমাদের বাসায় অনেক ক্যাসেট আছে। আম্মু অনেক গান শুনে। আম্মুকে বলবো হ্যাপি বার্থডে ক্যাসেটটা বের করে রাখতে। কেন, তোমাদের বাসায় ডিভিডি নেই? মা, তুমি জামা সেলাই করছো? কার জন্য? কার জন্য সেটা তো বলা যাবে না। না, প্লিজ বলো না মা, প্লিজ। বলো না। আমার তো আরেকটা মেয়ে আছে, সেই মেয়েটা তো আমার অনেক ভালো, তাই সেই মেয়েটার জন্য আমি জামাটা বানাচ্ছি। তুমি মিথ্যা বলছো। বাবা বলতো তুমি নাকি তোমার চেহারায় কোনো কিছু লুকিয়ে রাখতে পারো না, তাই তোমার চেহারাই বলে দিচ্ছে এই ড্রেসটা আমার জন্য। হ্যাঁ মা, এই ড্রেসটা আমার সারা জীবনের ভালোবাসার জন্য। তাহলে গান শুনছো না কেন? তুমি তো আগে গান শুনতে শুনতে সেলাই করতো। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা, আমার বক্ষ জুড়ে চোখে আমার
তৃষ্ণা আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে। আরে তুমি কখন এলে? আচ্ছা, তোমার স্টকে কি এই একটা গান ছাড়া আর অন্য কোনো গান নেই? তুমি এত মগ্ন হয়ে শোনো গানটা যে আমার উপস্থিতি পর্যন্ত টের পাও না। সরি, কি করবো বলো, গানটা খুব সুন্দর। দীপা, তোমার মনে কি অনেক দুঃখ? তাহলে সারাক্ষণ এই দুঃখ দুঃখ গান শোনো কেন? আমার মনে কোনো দুঃখ নেই। দুঃখ কিন্তু জীবনে আসতেও পারে। ধরো ধরো যে কোনো একদিন আমি তোমার কাছে পুরনো হয়ে গেলাম, তারপর। আচ্ছা, সেই চান্স কি আমার আছে? তোমার হাতে অনেক বড় একটা অস্ত্র আছে না? বাই এনি চান্স যদি একটু এদিক ওদিক তাকাতে যাই, তুমি আর তোমার মেয়ে আমাকে টাইট করে ফেলবে না? আচ্ছা, তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো, আমাকে নাকি আমার মেয়েকে? দুজনকে। শোনো, আমি বেঁচে থাকতে তোমার জীবনে কখনো দুঃখ আসবে না। কাজী, এসব দুঃখ দুঃখ আলাপ করা বন্ধ করো এবং এসব দুঃখজনক গান শোনা বন্ধ করো। দিস ইজ মাই অর্ডার, ঠিক আছে? মনে থাকবে। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায় মনকে সুদূর শূন্যে ধাওয়ায় অবগুণ্ঠন যায় যে উড়ে চোখে আমার তৃষ্ণা। জি, আমি সব লিখে নিয়েছি। আমি কাল এসে কাজগুলো সব গুছিয়ে দেবো। জি স্যার, আমার একটা কথা ছিল। আমি কি কিছু টাকা অ্যাডভান্স নিতে পারি? জি, আমার মেয়ের জন্মদিন তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি স্যার। না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি স্যার সব কিছু সেট করে দিয়ে তারপরে যাবো স্যার। না 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 না, কাজগুলো সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে দিয়ে তারপর যাবো স্যার। মনে হয় না তেমন কোনো অসুবিধা হবে। জি স্যার। সরি স্যার, আমি আসলে What? My God! Thank you, sir. Thank you so much. It's my pleasure. Okay, bye.
দীপা 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 আই লাভ ইউ 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 বিশাল একটা নিউজ আছে দীপু, তুমি ভাবতে পারবে না আমি তোমাকে এখন কি বলবো। আচ্ছা বলো, তাহলে তো আমি ভাবতে পারবো। আমি অস্ট্রেলিয়া যাচ্ছি ট্রেনিং এ। মাই গড, এই মাত্র স্যার ফোন করে বললো নেক্সট মান্থে থার্ড উইকে যাচ্ছি। 1 বছর পর দেশে ফেরার পরে ডাবল প্রমোশন, বেতন বেড়ে যাবে, ফ্যাসিলিটি বেড়ে যাবে, আর টুসিকে একটা ইংরেজি স্কুলে। দীপু দীপু কি হচ্ছে? দেখো তো আমি কত বড় একটা উজবুক। একবারও তোমার দিক থেকে দেখার চেষ্টা করলাম না। বিদেশি ট্রেনিংয়ের কথাটা শুনে স্বার্থপরের মতো নাচতে শুরু করলাম। অসুবিধা নেই, আমার নিচের পোস্টের হাসান, জাহাঙ্গীর, কপিল ওরা তো স্ট্যান্ড বাই। আমি বরং কালকে গিয়ে স্যারকে বলে দেবো ওই ফরেন ট্রেনিংটা ওদের নামে ফাইনাল করে দিতে। আচ্ছা তুমি কি আমাকে তোমার মেয়ের মতো ইম্যাচিউর ভাবো? 12টা মাস তো দেখতে দেখতেই চলে যাবে। আমরা মা মেয়ে যখন একসাথে খেতে বসবো তখন ভাববো তুমি পাশেই আছো। টুসি মা খেতে আয়। শোনো, আজকে কিন্তু আমি তোমাকে খাইয়ে দিতে পারবো না। আজকে নিজে হাতে খেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আজকে একটা কাজ করি মা, সে তোমাকে আমি মুখে তুলে খাইয়ে দেই। রোজ তো তুমি আমাকে খাইয়ে দাও, তুমি তো কত কাজ করো। আর পাকামি করতে হবে না, তাড়াতাড়ি খা। আজকে আমরা বেড়াতে যাব না? কোথায় যাব? শিশু পার্কে। আমরা সামনে রাস্তায় গিয়ে একটা রিক্সা নিয়ে নেব। না আজ না যাই। আচ্ছা চল, আমরা ওখানে বসে একটু রেস্ট নিই। না সেই জন্য না মা, শিশু পার্কে গেলে তো অনেক টাকা খরচ হয়, তুমি না বললেও আমি বুঝি। মা জানো, আমার স্কুলের ফ্রেন্ডরা ভাবে কি আমি কিছুই বুঝি না। আমাদের বাসায় বুয়া নেই বলে ওরা না অবাক হয়। আমি রিক্সায় চড়ে স্কুলে যাই। মা আমি না ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, কিন্তু কিভাবে করব আমি বুঝি না। মা আমি একটু খেলতে যাই। হোমওয়ার্ক শেষ হলো মা? এই তো আর অল্প বাকি। আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু আমাকে বললে না যে জন্মদিনে তোমার জন্য আমি কি রান্না করব? মুরগির কোরমা আর পায়েস। আচ্ছা মা, আমার জন্মদিনে আমার ফ্রেন্ডদেরকে আসতে বলি। বলো না মা, আসতে বলবো? আমি ভেবেছি জন্মদিনের কার্ডগুলো নিজের হাতেই বানাবো, নিজের হাতেই ড্রয়িং করব।
তুমি আমাকে হেল্প করবে মা? কার্ডগুলো দেখে সবাই অবাক হয়ে যাবে। তুমি কিন্তু বলছো না মা, আমি কি ওদের আসতে বলবো নাকি বলবো না? অবশ্যই বলবে, কিন্তু তোমার আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? সেটা হলো যে যদি তোমার বন্ধুরা কোনো কারণে না আসতে পারে, তুমি মন খারাপ করবে না, ঠিক আছে? কথা দিচ্ছ? আচ্ছা, এবার সুন্দর করে হোমওয়ার্কটা শেষ করো। আচ্ছা মা, আমি যদি ওদেরকে জন্মদিনের কার্ড দিই, ওরা আসবে না? ধর কত রকম সমস্যা থাকতে পারে না? কারো বাসা হয়তো অনেক দূরে, হয়তো সেদিন কারো জ্বর এলো, হয়তো হয়তো ওদের বাবা মারা ওদেরকে নিয়ে আসতে পারলো না সাথে করে, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা মা, ওরা যদি আমার বাসায় আসে তাহলে ওরা আমার ফ্রেন্ড হয়ে যাবে না? তুমি হোমওয়ার্ক শেষ করে কার্ডগুলো বানাতে শুরু করো। সুন্দর করে বানাবে কিন্তু। আমি রান্না শেষ করে তোমার সাথে জয়েন করছি। ঝড় উঠেছে তপ্ত কি? আমার মেয়েটাকে তো একেবারে গোলাপ ফুলের মতো লাগছে। অবগুণ্ঠন যায় যে উড়ে চোখে আমার তৃষ্ণা। কি ব্যাপার? সুগন্ধি মাখা হচ্ছে যে? এটা সুগন্ধি না ম্যাডাম, এটার নাম হচ্ছে আফটার শেভ। দাড়ি কাটার পর এটাকে বাধ্যতামূলক মাখতে হয়। তো যাও তো হচ্ছে অফিসে। এত হ্যান্ডসাম হয়ে যাবার দরকারটা কি? নাকি বিশেষ কারোর সঙ্গে? হ্যাঁ, বিশেষ কেউ একজন তো আছেই। তার কাছে সুন্দর না থেকে উপায় আছে? যদি সেই সুন্দরী এই ক্লান্তিকর চেহারা দেখে বোর হয়ে মুখ ফিরিয়ে নেয় তখন? তাই এত টেনশন? ভীষণ টেনশন, ভীষণ। যদি বিশ্বাস না হয় আজ না হয় অফিস না যাই, বরং বাড়িতে থেকে ভালোবাসার মতো জরুরি কাজটা। এখন খবরদার কেন? এখন খবরদার কেন? টুসি, শোনো, তোমার এই অনেক ভালোবাসা না আমার মনে ভীষণ ভয় এনে দেয়। অকারণে সব বাজে চিন্তা মাথার ভিতর ঘুরে। এত সুখ আমার সহ্য হবে তো? হতেই হবে। আমি আছি না? আর আমি বেঁচে থাকতে তোমার সুখ কেড়ে নেয় এমন বুকের বাটা কার আছে বলো তো? আমার স্বার্থে তোমাকে আর টুসিকে ভালো থাকতে হবে। তোমাকে ভালো থাকতে হবে টুসির জন্য, নইলে ওকে দেখার কেউ থাকবে না। আর টুসি ছাড়া তোমার আমার অস্তিত্ব তো শূন্য।
আম্মু চলে আসছে। আমি দেখছি, তুমি কেক পাঠাও। টুসি, হ্যাপি বার্থডে টু ইউ। সে কি, তোমার নানু তোমার জন্মদিন সেলিব্রেট করতে চিটাগাং থেকে চলে এলো, তুমি খুশি হওনি? থ্যাংক ইউ। কি ব্যাপারে মা, আমার নাতনির মুড অফ কেন? আর এখনো কেক কাটিসনি কেন? আমার তো আসার কথা ছিল না, সারপ্রাইজ দেব বলে আসবো না বলেছিলাম, তাহলে কেক এখনো কাটা হয়নি কেন? তোমার নাতনি তার স্কুলের বন্ধুদেরকে আসতে বলেছিল, কেউ আসেনি, তাই হয়তো আসবেও না। মা, আমি কি টুসিকে দামি স্কুলে ভর্তি করে ভুল করলাম? ও এই কথা, তুই বস, আমি আসছি। নানু ভাই, আমি তোমার পাশে একটু বসি। হ্যাঁ বসো। তোমার কি অনেক মন খারাপ? জানো তো, মন খারাপ করে থাকলে কোনো রেজাল্ট পাওয়া যায় না। আমি তোমাকে একটা মজার গল্প বলি। আমি যখন ক্লাস 9-এ উঠেছি, তোমার নানু ভাই তখন আমাকে দেখে পছন্দ করলো। আমিও তোমার হ্যান্ডসাম নানু ভাইকে দেখে পছন্দ করে ফেললাম। কিন্তু পছন্দ করলে কি হবে, তখন অনেক কড়া নিয়ম ছিল, বংশ দেখা, ঘর দেখা, বাড়ি দেখা, আরও কত রকম ফ্যাকড়া। তাই একসময় যখন মনে হলো আমাদের বিয়েটা আর হবে না, তখন মনটা খুব খারাপ হয়ে গেল। তোমার নানু ভাই আমার মন খারাপ দেখে আমাকে একটা ম্যাজিক লকেট উপহার দিল। ম্যাজিক লকেট? ম্যাজিক লকেট। ওই ম্যাজিক লকেটটা না অনেক পাওয়ার, অনেক কিছু করতে পারে। মানে? বলছি, সেই ম্যাজিক লকেটটা তোমার নানু ভাই আমাকে দিয়ে বললেন, এটা এখন থেকে পড়ে থাকলে আমাদের বিয়েটা হয়ে যাবে। এই লকেটের জাদুতে মনে মনে কিছু ইচ্ছে করলে সেটা হয়ে যায়। তারপর ঠিক ঠিক আমাদের বিয়েটা হয়ে গেল। তাই? তারপর সেই লকেটটা কোথায়? এই যে এই লকেটটা, তোমার নানু ভাই মারা যাবার পরও সে তখন থেকে এখনো আমি এটা পরে আছি। তোমার এই যে গিফটটা, এটা খুবই সামান্য, মার্কেটে গেলে এটা কিনতে পাওয়া যায়। এটা ছাড়াও তোমাকে আমি একটা স্পেশাল গিফট দিতে চাই। এই ম্যাজিক লকেটটা এখন থেকে তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে। তুমি মনে মনে যা চাইবে সব পাবে। তোমার জন্মদিনে কেউ আসেনি, তাই না? তুমি চোখ বুজে কল্পনা করলে পারো যে অনেক এসেছে, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। এই ম্যাজিক লকেটের জাদু মন্ত্রে তোমার মন একদম ভালো হয়ে যাবে। সত্যি বলছো? নানু কি কখনো মিথ্যে বলে? দেখো, লকেটটা তোমার গলায় কেমন চকচক করছে। তবে একটা কথা মনে রাখতে হবে। কি কথা? ম্যাজিক লকেট তখনই কাজ করবে যখন তুমি তার 3টে শর্ত পূরণ করতে পারবে। 3টে শর্ত। সেগুলো কি? কখনো মন খারাপ করে ভেঙে পড়লে চলবে না। 2 নাম্বার, যা চাইবে সেটা যে পাবে সে ব্যাপারে তোমাকে মনে বিশ্বাস রাখতে হবে। আর 3 নাম্বার হচ্ছে এক্সট্রা এফোর্ট। এক্সট্রা এফোর্ট কি বুঝেছো? না। এক্সট্রা এফোর্ট হলো বেশি বেশি পরিশ্রম। তার মানে
তুমি যদি লকেটটার কাছে চাও যে তুমি ক্লাসে ফার্স্ট হবে, তুমি অবশ্যই ফার্স্ট হবে, তবে তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে, বুঝেছ? এখন চোখ বুঝে লকেটটার কাছে কিছু চাও। আহা, তোমার আমার গল্পের মধ্যে আবার কে ঝামেলা করতে এলো বলো তো? চলো দেখে আসি। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আসলে আমরা একটা বার্থডে পার্টিতে যাচ্ছিলাম, তো আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা এখানে চলে এসেছি। আর ড্রাইভার আঙ্কেল আব্বুকে ফোন করেছে, আর আব্বু এসে আমাদেরকে নিয়ে গেল। আমার নাম টুসি। আমার নাম রিন্টু। আমি নুসাইবা। তাহিয়া। মিসাদমান। নীলয়। অরিত্র। দেখেছো তোমার কত বন্ধুরা এসছে? আজকে টুসির জন্মদিন। তোমরা যখন সবাই এসে পড়েছো, তখন সবাই মিলে মজা করে জন্মদিনের কেকটা কাটা হবে। খুব মজা হবে না? ওঠো ওঠো ওঠো, এসে আমরা কেক কাটি। হ্যাঁ, এসো এসো, বাহ, এসো বাবা, এদিকে এসো। আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। অসময়ে আপনাদের বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আমার মেয়ে আর ওর বন্ধুদের আপনাদের এখানে শেল্টার দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ওদের নিয়ে যাই এখন। সে কি, আপনি আমার মেয়ের জন্মদিনে কেক না খেয়ে চলে যাবেন? কখনো তা হয় না। আজকে আপনার মেয়ের জন্মদিন নাকি? জি, আমার মেয়ে টুসি। ফ্যান্টাস্টিক। হ্যাপি বার্থডে টু ইউ টুসি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার মেয়ে কিন্তু সব ওর বন্ধুরা মিলে জন্মদিনের সব গিফটগুলো আমার মেয়েকে দিয়ে দিয়েছে। গুড, খুব ভালো করেছো। শোনো, আমি এই খবরটা আমার পত্রিকায় ফার্স্ট পেজে কালকে ছাপাবো। মজা করে লিখবো যে একদল ছেলে মেয়ে কি করে একটা কি বলো এটাকে, সারপ্রাইজ বার্থডে অ্যাটেন্ড করলো। আমি তাহলে ওদের নিয়ে যাই। দাও 1 মিনিটের ছবি উঠি। হ্যাঁ আমো, এদিকে আসো তো মাউনি। হ্যাঁ, থাকো থাকো, ব্যাস। আমার মেয়ের জন্মদিনটা এইভাবে যে হঠাৎ এত আনন্দের হয়ে উঠবে ভাবতে পারিনি। কাকতালীয়ভাবে ঘটে যাওয়া সেই ঘটনার পেছনে আমার মায়ের দেয়া ম্যাজিক লকেটের কোনো ম্যাজিক আছে, সেটাই সেদিন ভাবলো আমার ছোট্ট মেয়ে। ওর মন ভালো হয়ে যেতে লাগলো এভাবেই, বাড়তে লাগলো আত্মবিশ্বাস। পরদিন খবরের কাগজে আমার মেয়ের জন্মদিনের খবর আর ছবি ছাপা হলো। স্কুলের বন্ধুদের কাছে রাতারাতিও হয়ে গেল বিখ্যাত। সবাইকে বন্ধু করার জন্য কাছে ভিড়তে লাগলো। আমার আত্মবিশ্বাস ফিরে পাওয়া মেয়ে লেখাপড়া দিন দিন ভালো করতে থাকলো। তারপর বহু সময় গড়ালো বহু বছর। টুসি বড় হয়ে সঞ্জিদা হাসিন হয়ে স্কলারশিপে আমেরিকাতেও চলে গেল। একসময় বড় ডিগ্রি নিয়ে ফিরে এলো দেশে। থ্যাংক ইউ। আপনাদের সাথে তো আমার বিকেলে প্রেস কনফারেন্স আছে,
তার আগে অনুগ্রহ করে যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে ভালো হতো। দেশে ফেরার পর আমার প্রথম এবং প্রধান কাজটা আমি আগে করে নিতে চাই। মিস সাজিদা হাসিন টুসি, সরি আপনাকে বিরক্ত করার জন্য। আমরা খবর পেয়ে পাগলের মতো ছুটে এসেছি শুধু একটি কারণেই যে সবার আগে এখন আপনার ইন্টারভিউটা আমাদের ধরাতে হবে। ম্যাডাম, আপনাকে আমরা আটকাবো না, আপনি আমরা জরুরি কাজগুলো করতে পারেন। আপনাকে শুধু একটা প্রশ্ন করি, আপনি তো সেই বাংলাদেশি মেয়ে যে ইউরোপে এবার বেস্ট স্টুডেন্ট হয়েছেন ফরেন স্টুডেন্টের ভিতরে। আপনি এত ভালো রেজাল্ট করেছেন কোন কারিশমায়? এর পেছনে শক্তি কি বা কি কি বিষয় কাজ করেছে? বিকেলে প্রেস কনফারেন্সে আপনাদের সাথে আমি সব কিছু নিয়ে কথা বলবো। এখন শুধু একটু ছোট্ট করে বলি, আমার সমস্ত সাফল্যের পিছনে আমার মা আর নানির ভূমিকা যেরকম অসামান্য, তেমনি অসামান্য ভূমিকা রেখেছে একটি শক্তি। সেটি হচ্ছে এই লকেট। থ্যাংক ইউ ভেরি মাচ। নানু, কেমন আছো তুমি? তোমার কবরের পাশেই তোমার মেয়ের কবর। এটাই আমার আম্মু চেয়েছিল জানো। আমিও যখন একদিন চলে যাব তখন চাইবো তোমাদের পাশেই যেন আমাকে শুতে দেওয়া হয়। নানু, আজ তো তোমরা কেউ নেই। তোমাদের টুসির এত সাফল্য তোমরা দেখে যেতে পারলে না। নানু, সেদিন তোমার দেওয়া ম্যাজিক লকেটের অসাধারণ ক্ষমতায় আমি মুগ্ধ হয়েছিলাম। এই একটি মাত্র লকেট আমাকে শক্তি দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। সেদিন বুঝিনি, ছোট ছিলাম। আজ বুঝি জীবনে ম্যাজিক বলতে কিছু নেই। ম্যাজিক হচ্ছে মন খারাপ না করে নিজের উপর আত্মবিশ্বাস রাখা। আর সেই আত্মবিশ্বাসটাই জীবনের সব সাফল্য এনে দেয়। এই লকেটটা এখন আমার দরকার নেই নানু। নানাজানের দেওয়া ওই লকেটটা তাই আমি তোমার কাছে রাখতে এসেছি। আমি এখন কি করব আব্বু? তুমি বলে দাও। বাবা, তুমি তো চলে গেছো, এখন আমার স্কুলে অনেক দুঃখ। স্কুলে বন্ধুরা আমার সাথে ঠিকমতো কথা বলে না, খেলে না, কেউ বন্ধু হতে চায় না। আমি এখন কি করব আব্বু? তুমি বলে দাও, আমি এখন কি করব? কি করব? আই মেয়ে, আই বোকা মেয়ে, এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদলে তোমার সব ঠিক হয়ে যাবে? চোখে পানি মোছো। শোনো, আমি তোমার জন্য কিছু একটা করতে পারি। এই দেখো, এটা কি? এটা একটা ম্যাজিক লকেট। এটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? শুধু তোমাকে 3টা কথা মনে রাখতে হবে। কি জানো? কখনো ভেঙে পড়বে না, কাঁদবে না। 2 নম্বর হলো তোমার বুকের ভিতর বিশ্বাস রাখতে হবে তুমি যা চাও তুমি সেটা পারবে। আর তোমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। এই 3টা কথা যদি তুমি মনে রাখো তাহলে এই ম্যাজিক লকেটটা পরলে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। जा